যে সুভাষচন্দ্রের মৃত্যুটা ওইভাবে ঘটেনি। ওই ঘটনাটা আমরা কেউ বিশ্বাস করতে পারিনি। 1945 সালে 8ই আগস্ট সুভাষচন্দ্র তাইবাহী বিমান দুর্ঘটনায় মারা যায়নি। ও যেটা বললেন একই কথা আমিও জাস্টিস মুখার্জির কাছে শুনেছি। উনি বলেছিলেন আপনি বইটা পড়ে দেখুন, ওই রিপোর্টটা আমাকে দিয়েছিলেন। তো আমি ওটা পড়েছিলাম। ভীষণ বড় একটা রিপোর্ট, মানে খুব পুঙ্খানুপুঙ্খভাবে উনি যাদের যাদের মানে পরীক্ষা নিরীক্ষা করেছেন বা প্রশ্ন করেছেন, উনি একদমই মানে ওই হননি। এবং এই যে রিপোর্টটা বলছে, এই রিপোর্টটাও যা শুনেছি আমি, এই রিপোর্টটা আগেই ভারতবর্ষে পৌঁছে গেছিল। তো সেটা তো তাইওয়ান সরকার নাকি ওটা ব্রিটিশদের পাঠিয়ে দিয়েছিল, চাইনিজ ভাষাতে ছিল সেটা। তো ওরা তাকে ট্রান্সলেট করে ওরা নাকি 1956 সালে আমাদের সরকার তখন জওহরলাল নেহরু তাকে পাঠিয়েছিল। কিন্তু ওই ঘটনাটি জওহরলাল নেহরু একেবারে প্রকাশ করেনি, উনি কোনো সময় করেনি। এবং পরে তো সানোয়ার কমিটি যখন হয়, দুটো কমিটি, যেটা আপনারা আগে শুনলেন, দুটোতেই বলা হয়েছে সুভাষচন্দ্রের মৃত্যু ওখানেই হয়েছে, ওটাকেই ওরা প্রকাশ করবার চেষ্টা করেছে। তো আমি একটু পিছনে ফিরে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, দেখুন দক্ষিণ পূর্ব এশিয়াতে যুদ্ধটা হচ্ছিল, সেই সময় নেতাজিকে শেষ পর্যন্ত অগ্রহণ করতে হয়। তার একটা কারণ হচ্ছে বিশ্বযুদ্ধের তথ্য অনুযায়ী জাপানিরা আজাদিন ফৌজকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছিল। কিন্তু এই জুলাই মাসে ওইখানে অসম্ভব বৃষ্টি হয় এবং আরাকান পর্বতের ওই এরিয়াতে তারা যুদ্ধটা করে, আজাদের মায়ের ব্রিটিশ সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু ওই সেই এত বৃষ্টি পরে এত রাস্তা বাজার খারাপ হয়ে যায় যে জাপানিরা তাদের অস্ত্র করতে পারে না, খাদ্য সরবরাহ কিছুই পাঠাতে পারে না। তো যার জন্য শেষ পর্যন্ত সুভাষচন্দ্রকে ডিসিশন করতে হয় যে তাকে পিছনে হটতে হবে। তো সেই জন্য আজাদিন বাহিনীকে মানে ফেরত চলে যেতে হয়। ওরা শুরু করেছিল ওদের অপারেশনটা বার্মা থেকে। তো সুভাষচন্দ্র সেই সময় পথে হেঁটে ওই নারী বাহিনী যারা ছিল সেই সব মহিলাদের সঙ্গে পথে হেঁটে উনি পুরোটা মানে বার্মাতে ফিরে আসছিলেন। তো সেখানে ওই যারা ঝাঁসির রানী ছিলেন তারা নাকি বারবার বলেছিলেন নেতাজি আপনি মানে জিপে উঠে পড়ুন, আপনি ভাববেন না। তো উনি সেটা শোনেননি, উনি হেঁটেই এসেছিলেন। এবং যখন ফিরে আসেন উনি ওরা সহকর্মীদের বলে দিয়েছেন যে প্রত্যেকটি মেয়েকে তারা তাদের বাড়িতে মানে সাবধান করে পৌঁছে দিতে হয়। তো এই ঘটনার পরে যখন ফিরে এলেন, ইতিমধ্যে জাপান বিশ্বযুদ্ধে হেরে গেছে এবং উনি বুঝতে পেরেছেন জাপানের কাছে মানে জাপান আর সাহায্য করতে পারবে না, মৃত্যু শক্তি জিতে গেছে এবং জাপান হেরে গেছে। তো ওরা বুঝতেই পেরেছিলেন যে মানে আজাদিন ফৌজের সাহায্য এদের সাহায্য ছাড়া আর এগোনো সম্ভব হবে না। তো তাই জন্য তারা পিছু হতে বাধ্য হয়। এবং শুনেছি আমি, এটা অতটা সত্যি জানি না, এক সময় নাকি নেতাজি বলে পেয়েছিলেন তিনি আত্মসমর্পণ করবেন। কিন্তু ওটা আজাদিন সহকারী ছিল, তারা বলেছিল না আপনি এটা করবেন না, আপনি মানে চলে যান, আন্ডারগ্রাউন্ডে চলে যান। তো তখন সেটাই ঠিক হয়। এবং আমার যেটা মানে ঘটনা তো ঠিক আমরা অতটা জানি না, যে অনেক রকম লোকের মুখে নানা রকম শুনেছি যে ট্রেনটার কথা হবিবুর রহমান বলেন সেই ট্রেনটাতে উনি যাননি, সেখানে আরেকজন জাপানি যাওয়ার কথা ছিল কিন্তু তিনি একটা অন্য ট্রেনে যান এবং তিনি তার ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে সমুদ্রের জলে পড়ে যায়, সিজেই বলে একজন জাপানি ঘটনা। যাই হোক, এত গভীরের মধ্যে আমরা ঢুকবো না। তো নেতাজি একটু শুনেছি সেই সময় সাইওয়ান মানে ভিয়েতনামে চলে যান এবং ভিয়েতনামের কিছু লোকের কাছে খবর পাচ্ছি আরেকজন ভদ্রলোক তিনি ভিয়েতনামে ছিলেন। তো তার মুখের খবর হয়তো সত্যি হয়তো সত্যি না, কিন্তু আমি শোনা খবর শোনা কথা তিনি সেই দিন রাত্রে একজন সাউথ ইন্ডিয়ান ভদ্রলোকের বাড়িতে আতিথ্যতা গ্রহণ করেন এবং সেখানে তিনি তাদের সঙ্গে খাওয়া দাওয়া করে পরের দিন সকালবেলায় তিনি চলে যান। তো তাদের নাকি
একটি ছোট বাচ্চা মেয়ে ছিল, সেই মেয়েটি যখন বড় হয়ে যান, বুড়ো হয়ে যান, তখন এই ভদ্রলোককে উনি দেখা করেন। তো বাঙালি বলে তিনি এই গল্পটা করেছেন যে আমার বাবা বলেছিল ওই দিন রাত্রে আমি নেতাজিকে রেখেছিলাম, আমি তখন 6 বছর বয়স। তো নেতাজি নাকি সাইগন থেকে অন্য একটা প্লেনে করে সিঙ্গাপুরের দিকে চলে গেছেন, তারপরে আর তারা জানে না কি হয়েছে। কিন্তু তাদের মতে তারা বলেছে যে না, উনি নাকি প্লেনে চড়েননি, কারণ কোনো ফ্লাইট নেওয়াটা সেই সময় মানে মিত্রশক্তি প্লেন অনেক ঘোরাফেরা করছি, তখন তো সবে যুদ্ধ চলেছে, তাই জন্য প্লেনটা নামিয়ে দিতে পারে বলে ওই নাকি প্লেনে নামিয়ে ওই নাকি সাবমেরিনে করে ব্লাডিগঞ্জ থেকে চলে গেছেন।